অস্ট্রেলিয়ার মাটিতে যখনই কোনো দেশ টেস্ট ক্রিকেট খেলতে যায় তখনই আপনার মাথায় নির্দিষ্ট কয়েকটি ভেন্যুর কথা মনে আসবে, যেমন সিডনি, মেলবোর্ন বা পার্থ। দুঃখজনকভাবে বাংলাদেশ দলের এখন পর্যন্ত সৌভাগ্য হয়নি এই ২৬ বছর টেস্ট ক্রিকেটে যে বয়স হয়েছে বাংলাদেশের, তাতে এই ধরনের বিখ্যাত ভেন্যুগুলোতে বাংলাদেশ দলকে কেন যেন অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট অন্তত খেলতে দিতে চায় না। ২০০৩ সালের প্রেক্ষাপট অবশ্য একটু ভিন্ন ছিল, কারণ সেই ডেভিড হুকসের মন্তব্যটা, যেখানে তিনি বলেছিলেন কিভাবে বাংলাদেশকে একদিনের মধ্যে টেস্ট ক্রিকেটে হারিয়ে দেওয়া যায় অস্ট্রেলিয়াকে। তিনি তার একটা টোটকাও দিয়েছিলেন, বলার অপেক্ষা রাখে না। দুটি টেস্ট ম্যাচ গিয়েছিল ৩ দিন এবং ৪ দিনে বাংলাদেশ দল হেরেছিল অবশ্য ইনিংস ব্যবধানে, কিন্তু একটা সম্মান আদায় করা গিয়েছিল। কিন্তু সেই ২৩ বছর আগে যেই সম্মানটা বাংলাদেশ দল আদায় করেছিল, সেটার যথার্থ প্রতিফলন কি ঘটেছে টেস্ট ক্রিকেটে? ঘটেনি বলেই এতগুলো বছর পরও বাংলাদেশ যখন দুটি টেস্ট খেলতে আরেকবার গেল, এবার অস্ট্রেলিয়া, তখন ভেন্যু হিসেবে দেওয়া হয়েছে ডারউইন এবং ম্যাকাই। এই দুটি ভেন্যুতে বলার অপেক্ষা রাখে না, কোনো রকমের টেস্ট ক্রিকেট হয় না। ডারউইনে তো সবশেষ টেস্ট খেলেছিল সেই বাংলাদেশি কোনো দল, বাংলাদেশ বাদে, এমনকি সেটা শ্রীলঙ্কাও হতে পারে। যখন অস্ট্রেলিয়া যায় এই ধরনের ভেন্যুগুলোতে দেওয়া হয় না। আপনি প্রশ্ন করতে পারেন কেন বাংলাদেশকেই বারবার এমন অবহেলা করা হয়। প্রথমেই যদি আমরা একটু পয়েন্ট আউট করি তাহলে আসবে পেস বোলিং সংকট। দেখুন, অস্ট্রেলিয়ার মাটিতে যখন আপনি ওই ধরনের বাউন্সি এবং পেস বোলিংয়ের উইকেটে খেলবেন, সিডনি, পার্থ, তখন কিন্তু আপনার পেস বোলিং লাগবে। কিন্তু বাংলাদেশ দলের দিকে যখনই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বা অস্ট্রেলিয়া, আপনি যেই প্রেক্ষাপট থেকে দেখান না কেন, একটা সিরিজ যখন তারা আয়োজন করবে, এই ধরনের ভেন্যুতে খেলা দিলে মূল সংকটটা তৈরি হবে বাংলাদেশ দলে কোনো পেস বোলার নেই। বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় বাংলাদেশে পেস বোলার এসেছেন, কিন্তু যুগ যুগ ধরেই তো বাংলাদেশ দলটাকে অন্তত টেস্ট ক্রিকেটে নির্ভর করতে দেখা গেছে স্পিনারদের উপরে। সাম্প্রতিক সময়ে একটা পেস বিপ্লব হয়েছে বটে, তবে এফটিপি তো আপনি এভাবে বলে কয়ে চেঞ্জ করতে পারবেন না। বাংলাদেশ দলকে ২০২৬ সালে যে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট খেলতে স্বাগত জানাবে, সেখানেও কিন্তু একটা বড় ভূমিকা ছিল এই যে বাংলাদেশে পেস বোলাররা উঠে আসছে। কারণ অস্ট্রেলিয়া এক্সপেক্ট করে আপনি যখন অস্ট্রেলিয়াতে যাবেন তাদের সঙ্গে সমানে সমানে লড়াই করবেন এবং তাদেরকে হারানোর সক্ষমতা রাখবেন। কিন্তু আপনার দল যদি হয় স্পিন শক্তি নির্ভর, তাহলে আপনি সেটা পারবেন না। মূলত বলা যায় এই যে পেস বোলিং সংকট, এটা অস্ট্রেলিয়ার একটা বাংলাদেশকে ভালো ভেন্যুতে খেলতে না দেওয়ার কারণ ছিল। আচ্ছা, এবারের প্রশ্ন আপনার মনে জাগতে পারে, সব ঠিক আছে, কিন্তু ডারউইন, কেয়ার্নস বা মাকের মতো ভেন্যুতেই কেন বাংলাদেশের ম্যাচগুলো দেওয়া হয়? উত্তরটার পেছনে আবার সেই অস্ট্রেলিয়ার যে ক্রিকেটীয় কালচার, সেই ব্যাপারটা চলে আসে। অস্ট্রেলিয়া শুধুমাত্র নিজেদের কথা ভাবে না। অস্ট্রেলিয়া যখন একটা টেস্ট ক্রিকেট আয়োজন করে, সেটাকে তারা একটা ইভেন্ট হিসাবে দেখে। আর যখন এটা ইভেন্ট হবে, তখন দুই দলকেই যারা দর্শক হিসাবে স্টেডিয়ামে হাজির হন, তারা আশা করেন খুব ভালো একটা ক্রিকেট খেলবে, প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু বাংলাদেশ দল যেভাবে অস্ট্রেলিয়ার চেয়ে শক্তিমত্তার দিক থেকে অনেকটা পিছিয়ে, তখন তাদের পক্ষে কতটাই বা লড়াই করা সম্ভব? ঠিক এই কারণেই ডারউইন, কেয়ার্নস বা মাকের মতো ভেন্যুগুলোতে বাংলাদেশের ম্যাচ রাখা হয়। বাংলাদেশের যেসব খেলোয়াড়রাই প্রথমবারের মতো এবার অস্ট্রেলিয়া গেলেন, তারা কিন্তু গিয়েই একটা কথা বলেছেন, কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো, গরমটা অনেক সহনীয়, এবং কন্ডিশনের যেই কথাটা বারবার উঠে আসছে, যে স্পিনিং যে একটা কন্ডিশন, সেটা কিন্তু খুবই আলোচ্য বিষয়। আমরা ৩ দিনের প্রস্তুতি ম্যাচেও দেখেছি স্পিনাররা সাহায্য পেয়েছেন। বাংলাদেশ দলে পেস বিপ্লব হয়ে গেছে বটে, তবে এখনও কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশের মূল দুজন বোলার মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম, এই দুজন প্রথম টেস্টের একাদশেও থাকবেন নিশ্চিতভাবেই। এখন এই দুজন স্পিনাররা যদি কিছুটা সাহায্য পান, তাহলেই তো বাংলাদেশের পক্ষে ফাইট করা সম্ভব। ঠিক এই ভাবনা থেকেই বাংলাদেশের ম্যাচগুলো সিডনি, মেলবোর্ন বা পার্থের মতো উইকেটে না দিয়ে ডারউইনের মতো ভেন্যুগুলোতে দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশের স্পিনাররা কিছুটা তারা সাহায্য পান, সেখান থেকে বাংলাদেশ দল যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আচ্ছা, এ তো গেল বাড়তি স্পিনের কথা। এছাড়া আর কি প্রেক্ষাপট থাকতে পারে বাংলাদেশের? স্পিনিং কন্ডিশনে খেলাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য যে অস্ট্রেলিয়া কতটা সহায়ক, সেটা বলেছেন বাংলাদেশ দলের সাবেক ব্যাটসম্যান হান্নান সরকার, যিনি ২০০৩ সালের সেই সফরে করেছিলেন দুটি 50। তিনিও বলেছেন প্রথম দিকে একটু পেসারদেরকে রয়েছে খেলতে পারলে স্পিনের বিপক্ষে খেলাটা সহজ হয়ে যায়, এবং তার যে দুটি 50 ছিল, এখানে বড় একটা ভূমিকা ছিল এই স্পিনারদের বিপক্ষে খেলার যে দক্ষতা বাংলাদেশি ব্যাটসম্যানদের, সেই বিষয়টা। আচ্ছা, এ তো গেল অস্ট্রেলিয়ায় কেন এই ধরনের ভেন্যুতে বাংলাদেশকে খেলানো হয়। এছাড়া আরেকটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। একটু লক্ষ্য করলে দেখবেন অস্ট্রেলিয়ার যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো আছে ক্রিকেট বোর্ডের, সেখানে এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন।
যে একটা ব্র্যান্ডিং করা হচ্ছে প্রায় 2 সপ্তাহ ধরে ডারউইনকে কেন্দ্র করে, এই যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার টেস্টটাকে কেন্দ্র করে যে ধরনের ব্র্যান্ডিং করছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, সেটা কি কখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে দেখেছেন? সেটা যত বড় সিরিজই হোক না কেন, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, কখনোই না। কিন্তু এই যে বাংলাদেশের বিপক্ষে একটা সিরিজকে অস্ট্রেলিয়া যেভাবে ব্র্যান্ডিং করছে, সেটা তাদের এই কারণেই, কেননা বাংলাদেশের সাথে সিরিজটাকে তারা যদি সর্বোচ্চ ব্র্যান্ডিং না করতে পারে, তাহলে এই সিরিজ নিয়ে দর্শক থেকে শুরু করে স্পন্সর, ব্রডকাস্টার কারো কোনো আগ্রহ থাকবে না। এই ব্র্যান্ডিংয়ের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ অস্ট্রেলিয়া সচরাচর যখন ব্র্যান্ডিং করে তখন প্রতিপক্ষ দলে তার একজন সমমানের বড় তারকা খেলোয়াড় আশা করে। এখন বাংলাদেশের এই দলের কোন ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়া ব্র্যান্ডিং করবে? কথার কথা, আপনি এক পাশে রাখবেন স্টিভেন স্মিথকে, অপর পাশে কাকে রাখবেন? নাহিদ রানা ছিলেন, তাকে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু জিম্বাবুয়ে সফরে গিয়ে ওলটপালট ব্যবহার করে ছিটকে দিয়েছে। এখন এই যে ব্র্যান্ডিংয়ের বিষয়টা চলে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে, বাংলাদেশকে তারা যখনই অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগত জানাতে চায়, কোনো ধরনের তারকা ক্রিকেটার তারা পায় না। হ্যাঁ, সাকিব আল হাসান ছিলেন, কিন্তু এই সময়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা সিরিজ অস্ট্রেলিয়া গিয়ে খেলার আয়োজন করতে পারেনি। আর শুধুমাত্র সাকিব আল হাসানকে দিয়ে কতই বা ব্র্যান্ডিং করবেন? কারণ অস্ট্রেলিয়া যখন যাবেন, আপনার লাগবে ওই রকমের তারকা ব্যাটসম্যান বা পেস বোলার, যেটা এবারে সিরিজে হতে পারতেন নাহিদ রানা, দুঃখজনকভাবে সেটা নেই। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে কিন্তু তাই পুরো সিরিজের ব্র্যান্ডিংটা একটু ভিন্নভাবে করতে হয়েছে। আচ্ছা, আমরা ব্র্যান্ডিং থেকে এবার যাই পরের বিষয়টা, যেটা হচ্ছে স্পন্সর সংকট। বাংলাদেশকে 2018 সালেই কিন্তু অস্ট্রেলিয়ার স্বাগত জানানোর কথা ছিল 2 ম্যাচের টেস্ট এবং 3টি ওয়ানডে খেলার জন্য। একটু চিন্তা করে দেখুন তো সেই সফরটা কেন হয়নি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, কোনো স্পন্সররাই আগ্রহ দেখায়নি যে বাংলাদেশ কি খেলবে অস্ট্রেলিয়াতে এসে। তার আগের 2 বছরেই কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে ঘরের মাটিতে হারিয়েছিল। তবুও সেই সময়টাতেও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সাহস করেনি বাংলাদেশকে স্বাগত জানানোর জন্য, কারণ সেই একটাই, কোনো বড় মাপের স্পন্সররা অস্ট্রেলিয়ার আগ্রহ দেখায়নি সিরিজটাকে স্পন্সর করার জন্য। এখন আপনার যখন স্পন্সরের সংকট থাকবে, ব্র্যান্ডিং করা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে সিরিজকে নিয়ে, তখন বাংলাদেশের মতো একটা দলকে স্বাগত জানাকে আপনাকে 2বার চিন্তা করতে হবে। ঠিক এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম অস্ট্রেলিয়ান ফ্রিল্যান্স সাংবাদিক অ্যাডাম কলিন্সের সঙ্গে। তিনি যা বলেছেন সেটা সারমর্ম করলে দাঁড়ায় এই যে, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যারা উঠতি দেশ আছে, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, তাদের সাথে টেস্ট ক্রিকেট খেলতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে অস্ট্রেলিয়ান যে ক্রিকেট কালচারটা সেটা এক্সপেক্ট করে অস্ট্রেলিয়ার মাটিতে যখন কোনো দল খেলতে আসবে তারা একেবারে ফাইটিং ক্রিকেটটা উপহার দিবে। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশ দল 2003 সালে যে সফরটা করেছিল এমন কিছু করতে পারেনি। 2008 সালে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল, সেখানেও হোয়াইট ওয়াশ হয়েছে, এবং দ্বিপাক্ষিক সিরিজ বাদেও যে বড় টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে বা টি20তে খেলে, সেখানে এমনভাবে বাংলাদেশ হেরে যায়, তাতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষে কখনোই এটা একটা লাভজনক ট্যুর মনে হয়নি। 2018 সালে সেই সফরটা যখন হয়নি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন কিন্তু খুব জোরে সোরে কোনো একটা জবাব দিতে পারেনি। খুব সুন্দরভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বলে দিয়েছিল, আমাদের দেশের ব্রডকাস্টারদের একটা অনীহা আছে তোমাদের সাথে সিরিজ খেলার জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু চেষ্টা করেছিল অন্যভাবে সিরিজটা আয়োজনের, যে ওয়ানডে বা টি20 দিয়ে বা 2-3 বছর পরে, কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কখনোই সেই প্রস্তাবে রাজি হয়নি। সেই সিরিজটা পিছাতে পিছাতে এখন 2026 সালে এসেছে, এবং বাংলাদেশ ক্রিকেট দল যে গত 3-4 বছরের টেস্ট ক্রিকেটে খুব ভালো ক্রিকেট খেলছে, তারই ফলাফল কিন্তু এবারে সফরটা। আপনি যদি গত 3-4 বছরে পেস বোলিংয়ের বিপ্লবটা না করতে পারতেন বা টেস্ট ক্রিকেটে নিয়মিতভাবে পাকিস্তানের মতো দলকে না হারাতে পারতেন, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া আরেকবার চিন্তা করত, আচ্ছা বাংলাদেশ দল কি আমাদের দেশে এসে খেলার জন্য প্রস্তুত কিনা। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, 26 বছর হয়ে গেছে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির, কিন্তু বাংলাদেশ এখনও কিন্তু টেস্ট ক্রিকেটে যোগ্য প্রতিপক্ষ হতে পারেনি, এবং সেটা দেশের মাটিতে টানা অনেকগুলো ভালো ক্রিকেট খেলার পরও। বাংলাদেশ পাকিস্তানকে সাম্প্রতিক সময় হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে। নিউজিল্যান্ডকে তো 2022 সালে গিয়েও বাংলাদেশ হারিয়ে এসেছে, কিন্তু এগুলো সব এসেছে বিক্ষিপ্তভাবে। ধারাবাহিকভাবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল কখনোই বড় দল হয়ে উঠতে পারেনি, এবং এই 2026 সালে এসেও যখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের খুব ভালো একটা সময় যাচ্ছে, তখনও কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খুব দৃঢ় কণ্ঠে এটা বলতে পারছেন না অস্ট্রেলিয়াকে কিন্তু আমরা হারিয়ে দিতে পারি। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি কিন্তু ঘুরে ফিরে সেই বলেছেন, আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব, ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব। এখন আপনার দৌড় যখন এতটুকু, সেটাই বলে দিচ্ছে প্রতিপক্ষ যে আপনাকে সম্মান দিবে বা নিয়মিত আপনার সঙ্গে
টেস্ট ক্রিকেট খেলতে চাইবে তাদের দেশে, সেই জায়গায় একটা বড় বাধা, আপনি প্রতিপক্ষ হিসাবে যথেষ্ট যোগ্য হতে পারেননি। আরেকটি বিষয়, সে সেনা দেশগুলো বলা হয় ক্রিকেটের ভাষায়, সেটা হচ্ছে এই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, এই দেশগুলোতে আপনি কেমন ক্রিকেট খেলেন সেটা দিয়ে অন্য দেশের ক্রিকেট বোর্ড আপনাকে একটা মানদণ্ড হিসাবে বিচার করবে। এখন বাংলাদেশের গত কয়েক বছরের মধ্যে এক নিউজিল্যান্ডকে গিয়ে সেই বিখ্যাত টেস্টে বাংলাদেশ হারিয়েছিল, এটি বাদে আর তো কোনো বড় রকমের অর্জন নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন পাকিস্তানে গিয়ে তো আমরা পাকিস্তানকে হারিয়ে এসেছি, কিন্তু সেটা তো এশিয়ার মধ্যে, সেনা কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু পাকিস্তান পড়ে না। এখন বিদেশের মাটিতে গিয়ে যখন আপনি নিশ্চিতভাবেই হারবেন এমন প্রেক্ষাপট নিয়ে হাজির হবেন, তখন একটা দেশের ক্রিকেট বোর্ড যদি চিন্তা করে ওদেরকে আপাতত আমরা স্বাগত জানাবো না, খুব কি দৌড় দিতে পারবেন? এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আরেকটা বিষয় হচ্ছে সংকটের জায়গা, তারকা ক্রিকেটারের অভাব। বাংলাদেশে যখন টেস্ট স্পেশালিস্ট খেলোয়াড়দের একটা তালিকা করি আমরা, কারা সামনে আসেন? সাদমান ইসলাম, এখন যেমন আছেন মুশফিকুর রহিম বা তাইজুল ইসলাম, এরাই তো। এছাড়া আরও কয়েকজন খেলোয়াড় বলতে পারেন, যেমন আরেকজন হচ্ছেন উল্লেখযোগ্য মমিনুল হক। এখন সমস্যা হচ্ছে তারা কেউই কিন্তু সাকিব আল হাসান, তামিম ইকবাল বা মাশরাফি বিন মুর্তজা এই মাপের তারকা ক্রিকেটার হয়ে উঠতে পারেননি বাংলাদেশের প্রেক্ষাপটেই। আন্তর্জাতিক প্রেক্ষাপট তো আপনাকে ভুলেই যেতে হবে। এখন সমস্যাটা হচ্ছে ব্র্যান্ডিং বা স্পন্সর, যেসব আমরা হাইপের কথা বলি। উদাহরণ হিসেবে আনতে পারি ভারতের কথা। ভারত দল যখন অস্ট্রেলিয়াতে যায় তখন অনেক বছর ধরেই কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ব্র্যান্ডিং করে বিরাট কোহলিকে নিয়ে, কারণ তিনি একজন আন্তর্জাতিক মানের স্টার। এখন এই ধরনের ক্রিকেটার যখন আপনার দলে থাকবে, তখন প্রতিপক্ষ দল আপনি ফাইট করতে পারলেন কি পারলেন না সেটা অনেক সময় একটু ছাড় দেয় না, ওর দলে এরকম একজন তারকা ক্রিকেটার আছে। এখন টেস্ট ক্রিকেটে যেহেতু বাংলাদেশের টেস্ট কালচারটারই একটা অভাব, সেখানে টেস্ট ক্রিকেটার কোনো তারকা ক্রিকেটার হয়ে উঠতে পারেনি, তারা কিন্তু সবসময় লাইমলাইটের অভাবেই থাকেন। মমিনুল হক তো একবার আক্ষেপ করেই সাংবাদিকদের বলেছিলেন, ও টেস্ট ক্রিকেট তো আসছে, এই জন্য এখন আমাদের পেছনে ঘুরছেন ক্যামেরা নিয়ে। তো এই যখন আপনার বাস্তবতা, তখন তারকা ক্রিকেটার টেস্ট ফরম্যাটে অন্তত বাংলাদেশে নেই। সাম্প্রতিক সময় উঠে এসেছেন নাহিদ রানা, কিন্তু তিনি কিন্তু 3 ফরম্যাটের ক্রিকেটার। তাই টেস্ট ক্রিকেটে যে তারকা ক্রিকেটারদের একটা শূন্যতা রয়েছে, এটাও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে যখন অস্ট্রেলিয়ার মতো একটা ক্রিকেট বোর্ড আপনাকে তাদের দেশে স্বাগত জানাবে কিনা। সবশেষ, টেস্ট সংস্কৃতির যে একটা শূন্যতা, বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ দেখতে আপনি কখনো কোনো দর্শককে শুনেছেন যে আমি কালকে সকালে কিন্তু 9টার সময় হাজির হব, টসটা দেখব বা ম্যাচের প্রথম বলটা দেখব? অস্ট্রেলিয়াতে কিন্তু এই সংস্কৃতিটা খুবই দৃঢ়ভাবে উপস্থিত। অস্ট্রেলিয়ান ক্রিকেটে দর্শক যারা আছেন তাদের কাছে একটা বড় আগ্রহের বিষয় থাকে টেস্ট ক্রিকেটের, তারা টস দেখবেন এবং প্রথম বলটা দেখবেন। বাংলাদেশের দর্শকদের এই সংস্কৃতিটা তো নেই বটেই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু সাম্প্রতিক সময় বাদে কখনোই টেস্ট ক্রিকেটকে ততটা গুরুত্ব দেয়নি। এবং ক্রিকেট কূটনীতির যে জায়গাটা আমরা বলি, এই জন্যই যে অস্ট্রেলিয়ার সাথে একটা টেস্ট ক্রিকেট বা টেস্ট সিরিজ আয়োজনের জন্য যে ধরনের তৎপরতা দরকার, বাংলাদেশের কোনো ক্রিকেট বোর্ডই এখন পর্যন্ত সেটা দেখাতে পারেনি। আপনাকে তো অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে গিয়ে কনভিন্স করতে হবে যে দেখো আমাদের টেস্ট দলটা ভালো করছে, আমরা কিন্তু এখন আগের মতো নেই, সেই 2003 সালের মতো, চাইলে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, একটা সুযোগ আমাদেরকে দিয়ে দেখো। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড বলছে যে আমাদের দেশের ব্রডকাস্টারদের অনীহা তোমাদের সাথে সিরিজ খেলতে, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খুব সুন্দরভাবে মেনে নিয়েছে এই শর্তে যে অস্ট্রেলিয়া একটা সফর বাংলাদেশে এসে করবে, যেটা তারা করেছিল 2021 সালে। এখন এরকম গোজামিলভাবে যদি টেস্ট ক্রিকেট এবং কালচারটা এগিয়ে যায়, সে দেশের ক্রিকেট বড় বড় দেশের সাথে কিন্তু নিয়মিত খেলার সুযোগ পাবে না। এক নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বাদে তাই কোনো দেশই কিন্তু বাংলাদেশের সাথে টেস্ট খেলে না, সেটা আপনি প্রতিবেশী দেশ ভারত দেখুন বা অন্যদিকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড তো বাংলাদেশের সাথে একেবারে বন্ধুপ্রতিম দেশের মতো খেলে, তাদেরকে বাদ দিয়েও, বা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা। তো এই যে সেনা কান্ট্রিগুলোতে আমরা কথা বলছি, তাদের সাথে যদি আপনি ভালো খেলতে চান, আপনাকে একটা টেস্ট কালচার গড়ে উঠতে হবে। তখন অন্য দেশের ক্রিকেট বোর্ড আপনাকে সম্মান দিবে যে না, ওরা টেস্ট ক্রিকেটটাকে সম্মান দেয়, তাই ওদের সাথে আমরা নিয়মিত খেলতে চাইব। আচ্ছা, এই যে আমরা এত আলোচনা করলাম, এসবের একটা জবাব হতে পারে, সেটা কি? মাঠের ক্রিকেট। এই যে 2 ম্যাচের টেস্ট সিরিজটা শুরু হতে যাচ্ছে, নাজমুল হোসেন শান্ত দল যদি একটা ম্যাচে অন্তত জিতে যেতে পারেন, অথবা অস্ট্রেলিয়াকে প্রায় হারানোর কাছাকাছি জায়গাও চলে যেতে পারেন, তাহলেই কিন্তু এই যে এতক্ষণ ধরে আমরা যত কিছু ব্যাখ্যা করলাম, সব দৃশ্যপট একেবারে বদলে যাবে। মাঠের ক্রিকেটে যখন আপনি ভালো করবেন, তখন প্রতিপক্ষ আপনাকে সম্মান দিবে, এবং সেই সম্মানটা যদি আদায় করতে পারেন, এই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যখন বিসিবির কাছে এসে 2 বছর 3 বছর পর বলবে তোমাদের সাথে আমরা টেস্ট ক্রিকেট খেলতে চাই,
নাজমুল হোসেন শান্তদের তাই বড় একটা দায়িত্ব এই সফরে ভালো ক্রিকেট খেলা এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে এটা জানান দেওয়া যে বাংলাদেশ দল এখন টেস্ট ক্রিকেট খেলতে শিখেছে।